নমস্কার বন্ধুরা, শুভ সকাল। উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, পূজা কিন্তু পৌঁছে গেছে সেই সুপারের কাছে। বলে সুপার তখন দুজন লোকের সাথে কথা বলছে আর কি। বলে যে আসবো মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই ডাকটা শুনে তো যেন আবার তার মনটা ভরে যায়। তিনি বুঝতে পারেন যে এটা তার ছোট রাজামশাইয়ের মহারানী এসেছে। তখন বাকি লোকদেরকে যেতে বলে। পূজা আসে, প্রণাম করে, পূজাকে আশীর্বাদও করেন উনি। আর পূজাকে এবার মন ভরে দেখছেন উনি যে তুমি আমার ছোট রাজামশাইয়ের মহারানী। পূজা তো হাসে। পূজাকে দেখে তো ওনার চোখে জল চলে আসে। পূজা বলে, এ কি আপনি কাঁদছেন? বলে, এটা আনন্দের কান্না মা। আমি সবসময় চেয়েছি যে ছোট রাজামশাই খুব খুশি হন, কারণ এইভাবে যে চোখে দেখে যেতে পারবো সেটা তো আমি ভাবিনি। পূজা বলে, এইভাবে কেন বলছেন আপনি? বলে, কারণ ওর ভেতরে জমে থাকা দুঃখ কষ্টগুলো যে আমি জানি মা। এই দুঃখ কষ্টগুলো রোজ ওকে কিভাবে কুড়ে কুড়ে খায় আমি সবটাই জানি মা। পূজা তখন একটু অবাক হয়ে তাকায়। এরপরে আরো কিছু বলতে গেলে আটকে যায় সেই সুপার, মানে মহারাজের মন্ত্রী মশাই আর কি। তখন পূজা বলে, বলুন না, কি বলতে চাইছিলেন বলুন না। উনি আপত্তি করলে পূজা বলে, আপনি তো ওকে নিজের ছেলের মতো করে বড় করেছেন, জীবনে সুখী হওয়ার পাঠ শিখিয়েছেন। আপনি চান না যে আপনার ছোট রাজামশাই জীবনে সুখী হোক? পূজা বলে, যেই মানুষটা ছোটর থেকে যে এত অশান্তি ভোগ করেছে, জীবনে কোনোদিনও শান্তি পায়নি, আপনি চান না যে সে জীবনে একটু শান্তি পাক? যে বড় দাদার দোষ এতদিন করে নিজের মাথায়, মানে এতদিন পর্যন্ত নিজের মাথার উপরে বয়ে বেড়াচ্ছে, আপনি চান না যে সেটা থেকে এবার উনি একটু হালকা হোক? পূজা বলে, বলুন না মন্ত্রীমশাই, আপনি চান না? উনি বলেন, আমি চাই, আমি চাই, আমি সব সময় চাই। এইরকম একটা মেধাবী ছাত্র, দাবায় চ্যাম্পিয়ন, বক্সিং এ ভালো, কি সুন্দর গানের গলা, তেমনি আবার আঁকার হাত, আর কম্পিউটারে তো জিনিয়াস। আমার মহারাজ কিন্তু লাখে এক। সেই ছেলের ভালো হোক আমি চাইবো না? পূজা বলে, তাহলে আজ আপনাকে বলতেই হবে। কেন কেন ও নিজের সত্যিটা সবার সামনে আনতে চায় না? কেন চায় না যে ওর মা সব সত্যিটা জানুক? আপনাকে আজকে বলতেই হবে। ওর মাকে নিয়ে কিসের এত ভয়? তখন আবির আসে, বলে, আমি জানি, কারণ সে তো সবটা শুনে ফেলেছে। পূজা তখন অবাক হয়ে আবিরের দিকে তাকায়। পূজা বলে, কেন? তখন আবির বলে যে মহারাজ চান না যে ওর মা জানুক যে ওনার মেজ ছেলে নয়, ওনার বড় ছেলে হচ্ছে আসল দোষী, আসল খুনি। এটা জানলে ওর মা নাকি মারা যেতে পারে, কারণ বড় ছেলেকে খুব ভালোবাসে মহারাজের মা। আবির বলে, মহারাজ ওর মাকে খুব ভালোবাসে তাই না রে? পূজা বলে, হ্যাঁ, উনি হচ্ছেন মা অন্তপ্রাণ। মা ছাড়া উনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু না। মন্ত্রীমশাই বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ পূজা মা। পুরো পৃথিবী একদিকে আর ওর মা একদিকে, ওই জন্যই তো বলতে গিয়ে আবার থেমে যায়। পূজা তখন বলে, চুপ করে থাকবেন না মন্ত্রীমশাই, দয়া করে আমাকে বলুন যে কি হয়েছিল, কি বলতে চাইছেন আপনি? মন্ত্রীমশাই তখন সেই দিনের ঘটনাটা বলে যে সেদিন মহারাজ আমাকে বলেছিল যে ওপরে তার দাদা আর বিক্রমের মধ্যে খুব ঝগড়া মারামারি হচ্ছিল। সেই সময় নাকি বিক্রমকে ধাক্কা মেরে ফেলে দেয় সোমনাথ। মহারাজ তখন দৌড়ে যায় বিক্রমের কাছে, গিয়ে তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু ওঠে না। সেই সময় সেখানে টিচাররা চলে আসে, আর মহারাজ চুপ করে থাকে টিচাররা কিছু জিজ্ঞাসা করলে। সেই সুযোগে সোমনাথ মহারাজের উপরে দোষ চাপিয়ে দেয়। সেটা মহারাজ কোনোদিনও কল্পনাও করতে পারেনি যে তার নিজের দাদা তার উপরে দোষ চাপাতে পারে। সেই দিন থেকে মহারাজ একদম চুপ, কোনো কথা বলেনি, আর কাউকে কিচ্ছু বলেনি, এমনকি তার মাকেও না। পূজা তখন বলে, এই মায়ের কাছে এসে আমার সবকিছু শেষ হয়ে যায়, সবকিছু এলোমেলো হয়ে যায়, আমি কিচ্ছু করে উঠতে পারি না। পূর্ণিমা মুখার্জি কেমন মা? ওনার কোন ছেলে কেমন উনি বুঝতে পারেন না? উনি বুঝতে পারেন না যে ওনার মহারাজ কেমন? আবির বলে, হয়তো সত্যি বুঝতে পারেন না, ওনার ব্যবহারটা দেখে তো তাই মনে হয়। উনি যদি সত্যিটা জানতেন তাহলে তো এমনটা করতে পারতেন না। পূজা বলে, ঘটবে, এবার সব ব্যবহারের অবসান ঘটবে। এটা শুনে মন্ত্রীমশাই খুব খুশি হন। এবার সবাইকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে মিস্টার মাথা গরমও মাথা উঁচু করে বাঁচার অধিকার রাখে। এবার ওনার জীবনের কলঙ্কগুলো আমি নিজের হাতে মুছে দেব। পূজা সুপারকে বলে, মন্ত্রীমশাই, আপনি আমাকে যে এই কথাগুলো বললেন সেগুলো কোর্টে এসে বলবেন তো? আপনি আমার পাশে দাঁড়াবেন তো? বলে, হ্যাঁ, বলবো, নিশ্চয়ই দাঁড়াবো তোমার পাশে আমি। মন্ত্রীমশাই বলে, যদি আমি প্রাণে বেঁচে থাকি তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। পূজা বলে, আপনাকে বাঁচতে হবে। আপনি এরকম কেন বলছেন? আমাদের সবাইকে বাঁচতে হবে, তবেই না আমরা একসঙ্গে মিলে শত্রুর মোকাবেলা করতে পারবো। পূজা বলে, এবার মিস্টার মাথা গরম, এবার তুমি দেখবে তোমার অর্ধাঙ্গিনী পূজারিনী মুখার্জি কি করে তোমার জীবনকে এক নতুন উড়ান দেয়।
এরপর মহারাজ একটা চায়ের দোকানে বসে চা খেতে। তখন শিব আসে হাঁপাতে হাঁপাতে, বলে বাবা মেজদা তুই কত জোরে হাঁটিস রে। বলে তুই এখানে কি করছিস, আর আমার জোয়ান ভাইটা এরকম হাঁপাচ্ছে কেন। বলে হাঁপাবো না, এত জোরে হাঁটলে আমার কষ্ট হয় না বুঝি। তখন মহারাজ বলে তুই এক কাজ কর, একটা প্রেম কর, তাহলে দেখবি আর জীবনে কোনো কষ্ট থাকবে না। শিব অবাক হয়, বলে তুই এটা আমাকে বলছিস, তুই তো এতদিন বলতিস প্রেম করেছিস কি মরেছিস। তখন মহারাজ চুপ করে যায়, বলে হ্যাঁ এটা একদম ঠিকই, প্রেম করেছিস কি দুঃখ অনিবার্য। শিব বলে এমনিতে মেজদা ক্ষেপে আছে, এখন যদি আমি বন্ধু আর আবিরের কথাটা বলি তাহলে বোধহয় বন্ধুর সাথে তুলকালাম লাগিয়ে দেবে। তখন বলে যে একটা সিনেমা দেখবি। মহারাজ যাতে তার সাথে সিনেমা হলে যায়, মানে বাড়ি গিয়ে তো দেখবে যে বন্ধু নেই, তখন তো রাগারাগি করবে, ওই ভোলানোর জন্যই বলছে আর কি সিনেমা দেখার কথা। মহারাজ তো কিছুতেই যাবে না। মহারাজ বলে বুঝতে পেরেছি তো সিনেমা দেখার ইচ্ছা করছে তো। মহারাজ তখন তাকে টাকা দেয়, বলে না না আমার কাছে টাকা আছে তো। বলে বেশি বড় হয়েছিস না, দেবো এক চড়, রাখ টাকাটা। এরপরে শিব বলে ঠিক আছে, আমাকে তাহলে যেতেই হবে সিনেমা দেখতে, আমি যাই, তুই কিন্তু বন্ধুর উপরে রাগ করে থাকবি না। এরপর মহারাজ তো বুঝতে পারে না, শিব চলে যায়। মহারাজ তখন একটু অবাক হয়, বলে যে তাহলে কি পূজা আবার রাগ করার মতো কোনো কাজ করেছে, আমার এত বারণ করা সত্ত্বেও নিশ্চয়ই আবার আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করছে। এইসবই ভাবতে থাকে মহারাজ। পূজা আর আবির তো জুবেনাইল হোম থেকে বেরিয়েই বলছে যে এই সুপারের বয়ান আমাদের এবার কাজে আসবে, এবার সোমনাথ মুখার্জি তার কুকর্মের শাস্তি পাবে, আর মিস্টার মাথা গরম তার হারানো সম্মান ফিরে পাবে। সোমনাথ তো এই সমস্ত কথা শুনে ফেলে যে পূজারা তো জেনে ফেলেছে, এবার তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এদিকে তো প্রিয়াঙ্কাও দেখে যে পূজারা চলে গেল। সোমনাথ এদিকে কাউকে একজনকে ফোন করে, বলে স্যার আপনি বলেছিলেন আমাকে যে আমি কোনো বিপদে পড়লে যাতে আপনাকে ফোন করি, আমি বড় বিপদে পড়েছি স্যার। পূজা আর আবির আমার জীবনটাকে জাস্ট নষ্ট করে দিচ্ছে, তাদেরকে আপনাকে ওড়াতে হবে। এমনটাই বলে দেয় সোমনাথ। আর ওদিক থেকেও সোমনাথের কথা শুনে যা মনে হচ্ছে ওদিক থেকেও রাজি হয়ে যায় সোমনাথের এই কাজ করার জন্য। সোমনাথ বলে প্রাণ ছাড়া আপনি যা চাইবেন আমি সবকিছু দিয়ে দেবো আপনাকে, শুধু এই কাজটা করে দিন প্লিজ। ফোনে কথা হয়ে গেলে সোমনাথ বলে এবার পূজারিনী মুখার্জি আর আবির তোমাদের নামের আগে লেট বসাতে কেউ আটকাতে পারবে না। আর এদিকে প্রিয়াঙ্কা ভাবছে যে কি ব্যাপার, সোনা কার সাথে ফোনে কথা বলছে, এত ফিসফিস করে কথা বলছে যে কিছু শুনতেও পাচ্ছি না। প্রিয়াঙ্কা বলে আমাকে জানতেই হবে, ওকে তো আমার পুরো অচেনা লাগছে। এদিকে পূজা আর আবির রাস্তা দিয়ে হাঁটছে। পূজা বলে এই কেসের শুনানি কবে রে। বলে সামনের সপ্তাহে। বলে এই খুশিতে একটু চা খাওয়া হয়ে যাক। বলে হ্যাঁ চ, তাহলে তাই খাই। বলে তারা আনন্দ করে চা খেতে যাচ্ছে আর কি। পূজা আর আবির তো মজা সে চা খাচ্ছে, আর এদিকে সোমনাথ তো বলছে দাঁত কেলানো হচ্ছে তো এবার বের করছে মজা। তখন তার স্যারকে আবারও ফোন করে যে বড় রাস্তার মোড়ে গাড়ি দিয়ে তাদেরকে এমন ভাবে যাতে উড়িয়ে দেয় তারা একদম সোজা আকাশে উড়ে যায়। পেছন থেকে প্রিয়াঙ্কা কিন্তু খুব চেষ্টা করছে সোমনাথের কথা শোনার, কিন্তু সে কিছুতেই শুনতে পাচ্ছে না। ওদিকে কান পেতে সোমনাথের দিকে এগিয়ে চলে আসছে, সোমনাথের দিকে না তাকিয়ে শোনার জন্য। আর এদিকে সোমনাথ পিছোচ্ছে যে শয়তান দুটো আমাকে মজা দেখাবি না, এবার দেখ তোদের খেল কি হয়। এই করতে করতেই দুজনের ধাক্কা লেগে যায়। সোমনাথ প্রিয়াঙ্কাকে দেখে ফেলে। সোমনাথ বলে সোনা তুমি এখানে কি করছো, তুমি কি আমাকে ফলো করছিলে। প্রিয়াঙ্কা বলে ও আমার বইয়েই গেছে, তার আগে তুমি বলো তুমি পূজা আর আবিরকে ফলো করছিলে কেন বলো। সোমনাথ বলে আরে আমি তো নজর রাখছি, প্রেম করছে না দুজনে তাই কড়া নজর রাখছি। প্রিয়াঙ্কা বলে আমার বিশ্বাস হচ্ছে না, তুমি না গুল মারছো। তখন সোমনাথ বলে সোনা, বলে আমি না তোমার এই গুল ক্যাচ কটকট করে নিয়েছি। হ্যাঁ সোমনাথ বলে তুমি এত বিরক্ত করছো কেন, যাও না বাড়ি যাও না। সত্যি মানে প্রিয়াঙ্কা তো সোমনাথের এই ব্যবহার দেখে একটু অবাক হয়, বলে যে যাও বাড়ি যাও, বললাম না বাড়ি যেতে। প্রিয়াঙ্কা বলে আমি তোমার তো এই রূপ কখনো দেখিনি। বলে যে সোমনাথ তখন আরো রেগে যায়, বলে সব রূপ সবসময় দেখতে নেই সোনা, যাও বাড়ি যাও। প্রিয়াঙ্কা অবাক হয়ে যায় সোমনাথের ব্যবহারে। সোমনাথ চিৎকার করে বলে তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও না বাড়ি। প্রিয়াঙ্কা ভয় পেয়ে যায়, সোমনাথের ধমক শুনে চলে যায়। ধমক দিয়েই চলেছে সোমনাথ, কি হলো যাও না যাও। প্রিয়াঙ্কা চলে যায় ভয়ে, অবাকও হয়ে যায়। এদিকে সোমনাথ আবারও ফোন করে খবর দিতে থাকে আবির আর পূজার। এরপরে গাড়ি কিন্তু পুরো রেডি হয়ে আছে তাদেরকে মারার জন্য, শুধু গাড়ির সামনে তাদের আসার অপেক্ষায়। সোমনাথ তো পুরো এক্সাইটেড সেই সিনটা দেখার জন্য আর কি, যখন তার শত্রুদের বিনাশ হবে। এরপরে মহারাজ তো ওই পার দিয়ে হেঁটে চলে আসছে, তখন দেখতে পেয়ে যায় পূজা আর আবিরকে। পূজারা উল্টো দিক দিয়ে হেঁটে আসছে। মহারাজ দেখতে পেয়ে যায় উল্টো দিক থেকে একটা গাড়ি চলে আসছে রেসে তাদের দিকে। তখন পূজা বলে চিৎকার করে। পূজা বলে কি, বলে নিজেদের বাঁচাও সামনে দিয়ে গাড়ি আসছে। পূজারা কিন্তু লক্ষ্য করে না। এরপরে যখন পূজারা লক্ষ্য করে তখন অনেকটা দেরি হয়ে যায়, গাড়ি একেবারে তাদের সামনে চলে আসে আর তাদেরকে মেরে দেয়। তারা পড়ে যায়, পড়ে পড়েই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, তাদের কোনো হুঁশ নেই, অনেক রক্তও বেরিয়ে যায়। মহারাজ দৌড়ে আসে, দেখে যে তারা উল্টে পড়ে আছে। ওদিক থেকে সোমনাথ দেখে তো খুব খুশি, পূজা পূজা বলে ডাকতে থাকে মহারাজ। পূজাকে কোলে তোলে, কাঁদতে থাকে মহারাজ। ওদিকে আবিরকেও ডাকছে, আবিরের কোনো হুঁশ নেই, আবির আদৌ বেঁচেও আছে কিনা সেটাই সন্দেহের। সোমনাথ বলে পূজারিনী মুখার্জি, মহারাজকে বাঁচাতে গিয়ে এবার তুমি
লেট মিসেস পূজারিনী মুখার্জি হয়ে গেলে। পুলিশরা দৌড়ে আসে যে অ্যাক্সিডেন্ট হলো নাকি। পুলিশকে দেখে সোমনাথ পালিয়ে যায় ওখান থেকে। পুলিশ আসে, মহারাজ তো ডেকেই চলেছে পূজা আর আবিরকে। তখন আস্তে আস্তে লোকজনও চলে আসে। মহারাজ সমানে আবিরকে পূজাকে দুজনকেই ডেকে চলেছে। পূজাকে বলছে তোমার কিচ্ছু হবে না পূজা। মহারাজ বলে স্যার কিছু একটা করুন, আবির মনে হয় আর বেঁচে নেই, আপনি তাড়াতাড়ি ওকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পুলিশরা কিন্তু আবিরের পালসও চেক করছে কিন্তু পাচ্ছে না। পুলিশ মহারাজকে সান্ত্বনা দিচ্ছে, তুমি চিন্তা করো না, গাড়ি আসছে, আজকে যমদূত এলেও তাকে ফিরে যেতে হবে। চিৎকার করে ডাকতে থাকে পূজাকে, কোনো সাড়া পায় না। আর আবিরের তো একদমই কোনো সাড়া নেই। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু জানাবে। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের নেক্সট পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।